নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের ৫৮তম পর্ব। আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে শুনতে থাকুন ধারাবাহিক প্রেমের গল্প ভালোবাসি তোমায়। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে বিদিশার একটা ছোট্ট ভুলের জন্য সোহম এবং বিদিশা যে বড় বিপদের মুখে পড়তে চলেছে তা বিদিশা আন্দাজ করতে পারে না। সৌম্যদীপ ও মৌমিতার চক্রান্তে এবার কি বিদিশা, আয়ুষী এবং সোহম এরা তিনজন কি বড় বিপদের মুখে পড়তে চলেছে? এই সব কিছু জানতে হলে আমাদের পর্বগুলোর সঙ্গে থাকুন। বিদায় বেলায় সবার যেটুকু কথা খরচ না করলেই নয় সেইটুকুই কথাই খরচ করলো সবাই। প্রবাল গাড়ি থেকে নেমেই সোহমের কাছে ছুটে এলো, জিজ্ঞেস করলো, গাড়িতে কি সব শুনলাম সত্যি নাকি গো? সোহম প্রবালকে ইশারায় চুপ থেকে অপেক্ষা করতে বলল। এদিকে সময় মতো বিকাশ চলে এসেছে বিদিশাকে নিতে। সোহম বিদিশাকে টোটোতে বাড়ি পাঠিয়ে দিয়ে প্রবালকে নিয়ে একটি চায়ের দোকানে ঢুকল। প্রবাল বলল, খুব মুশকিল হয়ে গেল বোধ হয়। জানি না রুদ্র স্যার জানলে এর কি অ্যাকশন নেবে। তবে বিদিশা এতটা না ছড়ালেও পারত, ওর একটু বোঝা উচিত ছিল। সোহম শুধু দীর্ঘশ্বাস ছাড়ল, বলল, দেখো, দোষটা তো ওর নয়, ও সবাইকে নিজের মতো ভাবে। অত জটিলভাবে ভাবা ওর পক্ষে সম্ভবই নয়। এটা আমারই ভাবা উচিত ছিল। প্রবাল বলল, সেটা সত্যি, তোমারও বিদিশাকে জানানো উচিত ছিল। রুদ্র স্যার কি ভাবনা চিন্তা করে ওকে নিয়ে, আর সৌম্যদীপ মৌমিতা কেমন। একটু সাবধান করে দিলে আর একটু সাবধান থাকলে এত সব ঘটতো না। সোহমের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। হাতে জ্বলা সিগারেট পায়ে ডলে নিভিয়ে দিয়ে বলল, কি আর করা যাবে, হয়ে যখন গেছে। ও চাকরি নিয়ে আমি চিন্তা করছি না, হাতের কাজে ভাতের অভাব হয় না, ঠিক হয়ে যাবে সব। চলো ওঠা যাক। প্রবাল বাধা দিয়ে বলল, তা চাকরি যাওয়ার কথা এখানে কি করে আসবে? তার জন্য তো প্রমাণ চাই। একবার মৌমিতার সাথে কথা বলতে হবে, যাতে ও কিছু গন্ডগোল না করে। এবার হেসে ফেলল সোহম, বলল, তুমি কিছু বোঝো না, না বুঝতে চাইছো না। তুমি কি ভাবছো মৌমিতা কথা শোনার মেয়ে? ও কি চুপ করে আছে? ও কি আমাদের কথা শোনার জন্য চুপ করে থাকবে? আর ওকে বললে এসব শুনে ও কাউকে যে বলবে না, সেরকম মেয়ে কি তুমি ভাবছো মৌমিতাকে? তুমি ভাবতেও পারবে না প্রবাল, এই সারাদিনে এসব রটানোর জন্য ও কি কি করে ফেলেছে হয়তো। দুদিন পর যদি ইন্টারনেটে খুঁজে পাও তবে আশ্চর্য হবার কিছু নেই। আমি খুব ভালো করে চিনি মৌমিতাকে। সোহম আর কথা বাড়ায় না, প্রবালের পিঠ চাপড়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। কি ঘটে গেল আর কি হতে পারে তাতে বিদিশার কোনো টেনশন নেই, আর ভয় বা পাবে কেন? সোহম ওর ওর ভালোবাসার মানুষ। যদি ফটো তুলে থাকে বা কিছু করেও থাকে তবে সে নিজের লোকের সাথে করেছে। সম্পর্ক যখন ছাতনাতলার দিকে যাচ্ছে, কোনো অনিষ্ট তো করছে না কারো। বিদিশা চিন্তা করে, আমার কাছে
কেউ কোনো রকম কিছু বললে আচ্ছা মতো শুনিয়ে দেব দু চার কথা। সোহম শুধু বিদিশার, কারো কোনো রকম কথা বলার অধিকার এখানে নেই। এমন হাজারো চিন্তার মাঝে মগ্ন বিদিশা কখন যে বাড়ির কাছে পৌঁছে গেছে তা হুঁশ করে উঠতে পারে না। বিকাশ জিজ্ঞাসা করে, দিদি কিছু হয়েছে? বিদিশা একটু হেসে বলে, আরে না না, কিছু না। কিছু তো চিন্তা করছো? ভীষণ চুপচাপ দেখাচ্ছে আজ, ক্লান্ত মনে হচ্ছে খুব। বিদিশা একটু হেসে বলে, ছাড়ো আমার কথা। একটা জিনিস দেখবে বিকাশ দা? কেন দেখবো না? দেখাও, কি দেখাবে? বিদিশা বাঁ হাতটা এগিয়ে দিয়ে বলল, বলো তো এটা কি? বিকাশে এক ঝলক তাকিয়ে বলল, ও তো আংটি। মনে হচ্ছে সোনার মধ্যে একটা পাথর বসানো। বিদিশা হো হো করে হেসে উঠল। সে না হয় আংটি, তা আগে দেখেছো আমার হাতে? বিকাশ চিন্তা করে বলে, সেটা তো খেয়াল করিনি দিদি। বিদিশা হাতটা আবার বিকাশের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা তোমার দাদা গিফট করেছে। আর এটা কোনো এমনি পাথর নয়, এটা হিরে। বিকাশ কয়েক মুহূর্ত কিছু বলার ভাষা পেল না। তারপর ব্যাপারটা একটু হজম করে বলল, বলো কি দিদি, দাদা তোমায় হীরের আংটি গিফট করলো? বাড়িতে কি বলবে? জানে নাকি সবাই? বিকাশের কথা বিদিশার বুকে যেন সজোরে কয়েকঘাত ড্রাম পিটিয়ে দিল। সত্যি তো, বাড়িতে কি বলবে? যেটুকু জানে বাবা জানে, মা তো তেমন কিছু জানে না। আর এখন এই আংটি দেখলে মা বিদিশাকে কেটে কুচি কুচি করে মহানন্দার জলে না ফেলে দেয়। এতক্ষণে বিদিশার হুঁশ আসে। একবার ভাবলো লুকিয়ে রাখবে, পরক্ষণেই ভাবলো সোহম তো বলেছে বাবাকেও নিয়ে আসবে, তো পড়ে থাকাই ভালো। এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিয়ে বিদিশা যেন হিমশিম খাচ্ছে। মা বাবাকে না জানিয়ে এত বড় জীবনের ডিসিশন নিয়ে নিল, বাবা কি ভাববে, কি বলবে? যদি বলে কারোর সাথে আলোচনা না করে কিভাবে সিদ্ধান্ত নিলে? বিকাশ বলল, দিদি কি ভাবছো? বাবা মার উপস্থিতি ছাড়া বিয়েতে রাজি পর্যন্ত হয়ে গেল, বাবা ঠিক আছে মেনে নেবে তো? মা রাজি হবে তো যদি না হয়? আর কোনো কথা বাড়ানোর সাহস বিদিশার হলো না। জীবনের এত বড় সিদ্ধান্ত একা নেওয়া, আবার ওদের অনুমতি ছাড়াই সোমের বাবাকে আসতে বলা বাড়িতে, কেউ কিছু জানে না, সব চিন্তা নিয়ে বিদিশার মুখ চুপসে আমরা আঁটি যেন। অপূর্ববাবু অধীর আগ্রহে মেয়ের জন্য অপেক্ষা করছেন। না জানি কেমন আছে মেয়েটা, গতকালই তো গাদা গাদা মন খারাপের কথা বলছিল। আজ নিশ্চয়ই ভালো লাগবে ওর। অরুণা দেবী দোকানের একটা কর্মচারীকে দিয়ে তাজা মাছ কিনে আনিয়েছেন। ওখানে কি কি হাবিজাবি খেয়েছে কে জানে। পাতলা করে তাজা মাছের ঝোল দিয়ে গরম ভাত খেলে শরীরটা ভালো লাগবে। বিদিশা টোটো থেকে নেমে বাবাকে জড়িয়ে ধরল। অপূর্বর প্রাণটা যেন ঠান্ডা হলো কয়েক যুগ পরে। ব্যাগপত্র নিয়ে ভেতরে যেতে যেতে আর সাহস কুলিয়ে উঠতে পারছে না আংটিটা দেখানো। দুদিন পর মেয়েকে পেয়ে অরুণা দেবী খুব খুশি। বিদিশা ছাড়া বাড়ি একদম খালি। এতক্ষণে বাড়িটা একটু ভরা ভরা লাগছে। দুদিন ধরে বাড়িতে টিভিও চলেনি ঠিক মতো।
বিদিশা বাড়ি ঢুকতে টিভিটা চালিয়ে বসলেন অপূর্ববাবু। মেয়ে স্নান সেরে কাছে এসে বসবে কি কি হলো তার গল্প শুনবেন বলে। অরুণা দেবীও চা করতে চলে গেলেন। পাশের বাড়ি রূপাকে দিয়ে সিঙাড়া আনিয়েছেন। ছোটখাটো একটা আড্ডার ব্যবস্থা চলছে যেন। বিদিশা খুশি হতে পারছে না, ভয়ে বিছানায় চুপ করে বসে আছে। সোহমকে ফোন করার কোনো সাহসই নেই তার। এত কিছুর পরে যদি এখন এই গল্প শোনানো হয়, এমনিতেই রেগে আছে, এইসব কথা শুনলে না জানি কি বলবে। বাইরের লোক সামলানো কোনো ব্যাপার নয়, কিন্তু বাবা মা। বিদিশা আর কিছু ভাবতে পারছে না। অরুণা দেবীর গলা শোনা যাচ্ছে, বিদিশাকে ডাকছে বাইরে। বিদিশা সবকিছু ভবিতব্যের উপর ছেড়ে বাথরুমে ঢোকে। এদিকে সৌমদীপ আর মমিতা বাড়ি যাওয়ার সময় পায়নি। যা ঘটেছে তার পূর্ণ বৃত্তান্ত রুদ্র স্যারকে না শোনানো পর্যন্ত শান্তি নেই। রুদ্র স্যার বাড়িতেই ছিলেন। দুজনের তরসায়নি স্যারের অফিস পর্যন্ত যাওয়ার। রুদ্র স্যারকে ফোন করে দুজনে বাড়ি পৌঁছে গেল ওনার। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন উনি এলেন, মমিতা আর সৌম্যজিৎ যেন অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়ল সমস্ত ঘটনা জানানোর জন্য। সৌম্যদীপ অতিরঞ্জিত গল্প রসিয়ে কষিয়ে বলার সাথে সাথে অতীত বারে বারে টেনে মনে করিয়ে দিল অতীতে ওর সময় কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। স্যারকে রাস্তা দেখালো নিরপেক্ষ বিচার করার জন্য। মমিতা ফাঁক বুঝে বিদিশার ঔদ্ধত্য অহংকারের বর্ণনাও করল। আয়ুষী যে ওদের প্রশ্রয় দেয় সেটার নালিশও করল। আয়ুষী প্রশ্রয় না দিলে নাকের নিচ দিয়ে এত বড় ঘটনা ঘটে কি করে? অন্যান্য মেয়েরাও তো তাহলে সেফ নয়। সৌম্যদীপ জানালো সোহম কিভাবে কাজ ছেড়ে বিদিশার পেছনে ঘুরে বেড়ায়। আগে সেই সোহম স্যার এখন আর নেই। এখন যে আছেন সে শুধুমাত্র একজন পাগল প্রেমিক, যার প্রভাব ছাত্রছাত্রীদের মধ্যে নেতিবাচক পড়বে, ইতিবাচক নয়। সোহম, বিদিশা আর আয়ুষী কফিনের পেরেকের পর পেরেক চুকে যাচ্ছে দুজনে। রুদ্র স্যারের চোখ রাগে লাল আর ঝাপসা হয়ে আসে। জোয়ার শক্ত হয়ে যায়, যেন এর থেকে বেশি শক্ত হলে ফেটেই পড়বে। কাজের পরিচারিকাকে সৌম্যদীপ আর মমিতাকে 2 কাপ কফি দিতে বলে রাগে দ্রুত পায়ে বেরিয়ে যায়। সৌম্যদীপ আরামে নরম সোফাতে গা এলিয়ে দেয়। মমিতার মানস চোখে হীরের আংটি জল জল করে, আর মমিতা পড়তে থাকে। এদিকে বিদিশা ধীর পায়ে হলরুমে আসে। অপূর্ববাবু মেয়েকে দেখে অরুণা দেবীকে হাঁক দেন, কই গো, নিয়ে এসো, বিদিশা চলে এসেছে তো। বিদিশা যথারীতি বাবার ঘাড়ে মাথা রেখে টিভির রিমোট নেয়। অপূর্ববাবু খবরের কাগজ খোলেন এতক্ষণে। বিদিশা কাঁধে মাথা রাখলে পেপারটা পড়তে ভালো লাগে, একটু গুনগুনিয়েও গান করছেন। অরুণা দেবী চা আর সিঙ্গারা নিয়ে ঢুকল। বিদিশা সব ভুলে চা সিঙ্গারা দিকে বেশ উচ্ছ্বসিত, লাফিয়ে উঠল, আরে মা, দাও দাও দাও, এদিকে দাও। সিঙ্গারা হাতে নিয়ে বিদিশা সভঙ্গিতে গল্প জুড়ল। এক এক করে কিভাবে কি হলো, কে কে এলো, কেমন মজা হলো, একে একে বর্ণনা করতে লাগলো। গল্পের উৎসাহে বিদিশার আর কিছু মনে নেই। গল্পের ধারা বইতে বইতে হঠাৎ করে অরুণা দেবী বিদিশার বাঁ হাতের রিংটা দেখে ফেললেন। বললেন, বিদিশা, এটা কি?
কবে পড়লি? দামি মনে হচ্ছে, দেখা একটু। ছন্দপতন হলো অপূর্ববাবুর। তিনিও আগ্রহ নিয়ে এগিয়ে এলেন, হাতটা ধরে বলেন, দেখি কি জিনিস। বিদিশার প্রাণ পাখি প্রায় উড়ে যায়। চোখ বন্ধ করে ভাবল, হে ভগবান, হয় মেরে ফেলো, নইলে মাটি ভেদ করো, ভেতরে ঢুকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আপনাদের একটিমাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ধন্যবাদ। ভালো থাকবেন।